হাই, আমি সেলিম বক্স মন্ডল। আজ আমি একটা গণিতের ক্লাস করতে চলেছি, যেটা বিভিন্ন রকম পরীক্ষাতে খুবই উপযোগী হবে। তো যেটা আমরা করতে চলেছি আজকে গণিতের কোন ধরনের প্রশ্ন আছে ওভারঅল একটা ক্লাস করবো, যেখানে বেসিক কিছু করাবো, বেসিক পার্ট, গণিতে কেন আমাদের ভয় লাগে, গণিত অ্যাকচুয়ালি কী জিনিস, গণিত করতে গেলে কী কী শিখতে হবে, সেটা কিছুটা টাচ করাবো। এছাড়াও যেটা করবো আমরা, অল ওভার প্রশ্ন যেগুলো আসে সেগুলো প্রত্যেকটা এক একটা মডেলকে আমরা টাচ করার চেষ্টা করবো। গণিত শিখতে গেলে আমার বিগত 12 বছরের অভিজ্ঞতা দেখেছি, প্রত্যেকটা ছাত্র এসে আমাকে বলে, স্যার আমরা কিছু জানি না, গোড়ায় থেকে শুরু করুন। আমি অল্প কিছু শুরু করবো যে গণিত কি জিনিস, গণিত একটা সাবজেক্ট না, গণিত একটা ভাষা না, গণিত একটা অন্য কিছু, সেটা। তা আমরা যেটা প্রথমে প্রশ্ন করি, গণিত আর অঙ্ক যেটা আমরা বলি এক জিনিস না আলাদা জিনিস, প্রথম ধারণা। আর একটা হয় সংখ্যা। আমি খুবই সংক্ষেপে করবো, যেহেতু এছাড়াও আমরা যখন ডিটেলস ক্লাস করি তখন করাই। তাহলে গণিত, অঙ্ক আর সংখ্যা তিনটে এক জিনিস না আলাদা জিনিস। অনেকে বলে থাকে এই দুটো স্যার একই জিনিস, টোটালি ভুল। গণিত হলো একটা সাবজেক্ট, যেরকম আমরা বলি বাংলা সাবজেক্ট, ইংলিশ, এছাড়াও বিজ্ঞান, এই ধরনের যেরকম একটা সাবজেক্ট, সেরকম একটা গণিতের নাম হলো কি একটা সাবজেক্ট। অঙ্ক কি জিনিস? অঙ্ক হলো ওই গণিতগুলোকে বোঝানোর জন্য যে কটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেই কটা সাংকেতিক চিহ্নকে আমরা অঙ্ক বলি। যেরকম আমরা বাংলাতে অ বলি, অ থেকে চন্দ্রবিন্দু, মোট 52টা চিহ্ন যেটা বাংলাতে রিপ্রেজেন্ট করে, সেম টু সেম ভাবে এ থেকে জেড অবধি আমরা কাকে করি, ইংলিশকে রিপ্রেজেন্ট করি। সেরকম গণিত, এগুলোর নাম হচ্ছে কি, এগুলোর নাম হচ্ছে কি অক্ষর, সরি কি অক্ষর। এগুলোর নাম কি লেটার বা আলফাবেট। সেই রকম গণিতে 0 থেকে 9 অবধি মোট 10টি যে সাংকেতিক চিহ্ন আছে, যেগুলো দ্বারা গণিতকে প্রকাশ করা হয়, সেই 10টা সাংকেতিক চিহ্নর নাম হচ্ছে কি অঙ্ক। যেরকম বলি 7, 3, 2, এটা কি, এটা একটা সংখ্যা। একটা সংখ্যা না, তিনটি সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা। কত? সংখ্যাটার নাম 732। এটা কয় অঙ্কের সংখ্যা? এটা একটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3টি অঙ্ক কি কি আছে? এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। তাহলে আমি বলেছিলাম 7টা 0 থেকে 9 এর ভিতরে আছে, আবার 3টাও 0 থেকে 9 এর ভিতরে আছে, আবার 2টাও 0 থেকে 9 এর ভিতরেই আছে। তাহলে এই যে 7, 3, 2 এগুলো এক একটা অঙ্ক। তাহলে অঙ্ক কি বললাম? অঙ্ক হলো 0 থেকে 9 অবধি, 9 পর্যন্ত যে 10টি সাংকেতিক চিহ্ন আছে, এই 10টা সাংকেতিক চিহ্নকে বলা হয় কি অঙ্ক। আর গণিত হলো যে ওই একটা বিষয় বা চিহ্ন, বিষয় বা সাবজেক্ট। এবং অনেক টাইম আমি এটাকে ল্যাঙ্গুয়েজও বলে থাকি, যেরকম বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আমার ভাষাটা গণিত একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু বিজ্ঞান লিখেছে, তাহলে বিজ্ঞান কিন্তু ল্যাঙ্গুয়েজ না, বিজ্ঞান কিন্তু একটা সাবজেক্ট মেনলি। কিন্তু এই তিনটিকে কেন ল্যাঙ্গুয়েজ বলি? দেখো, বাংলা বোঝানো, বাংলার কিছু ক্রাইটেরিয়া আছে, বাংলার নিজস্ব কিছু চাবিকাঠি আছে, যেগুলোকে বাংলাকে বোঝানো হয় অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি, যেগুলো শুধুমাত্র বাংলা সাবজেক্টেরই আছে, অন্য কোনো সাবজেক্টে নাই। ইংলিশেও A to Z যে 26টা লেটার আছে, সেটা কেবলমাত্র ইংলিশকে রিপ্রেজেন্ট করে। সেরকম গণিতেরও কিছু 10টা চিহ্ন আছে, যে 10টা চিহ্ন এছাড়াও 10টা সাংকেতিক চিহ্ন এছাড়াও যোগ বিয়োগ গুণ ভাগে আছে, যেগুলো কেবলমাত্র গণিতকে রিপ্রেজেন্ট করে, অন্য কোনো চায়। যারা ল্যাঙ্গুয়েজ হয় তাদের কিছু কি বলা হয়, কিওয়ার্ড বলা হয়। নর্মালি কিওয়ার্ড আমরা যদি কম্পিউটার ভাষায় বলি, তাহলে কি বলবো? কিওয়ার্ড। গণিতেরও কিওয়ার্ড আছে, বাংলারও কিওয়ার্ড আছে, আবার ইংরাজিরও কিওয়ার্ড আছে। কিওয়ার্ড কি? এখানে এ থেকে জেড অবধি, বাংলার ক্ষেত্রে অ থেকে চন্দ্রবিন্দু অবধি, এবং গণিতের ক্ষেত্রে 0 থেকে 9 অবধি, আবার প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এই ধরনের গুলো। তাহলে আশা করি বুঝতে পারলাম গণিত, অঙ্ক কি জিনিস। এবার সংখ্যা কি জিনিস। এই অঙ্কগুলো যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা অঙ্ক বলি। যেরকম বলি তাই 7, 2, একটা বললাম এটা একটা 3 অঙ্কের সংখ্যা, এইগুলো হচ্ছে সংখ্যা। এবার প্রশ্ন আসে, তাহলে কি 5 অঙ্ক না সংখ্যা? 5 অঙ্ক না সংখ্যা? একটু আমরা মুছি। সেম টু সেম ভাবে যেটা আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে একটু অন্য লাইনে যাই। আমরা যেগুলো ভালো বুঝি, যেগুলো বলি বাংলা, ইংরেজিতে আইটা লেটার না ওয়ার্ড? লেটারও হবে, আবার ওয়ার্ডও হবে। কেন? আই দ্বারা নির্দিষ্ট কিছু একটা মনের ভাব প্রকাশ করা আছে। আই মানে আমি। লেটার তো আছেই, এ থেকে জেড অব্দির মধ্যে একটা পড়ছে, আবার এ একা বসে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে, তাহলে এটা লেটারও হবে, আবার ওয়ার্ডও হবে।
সেরকমই 5টা, যদি আমি তোমাকে বলি যে 5টি পেন কিনে আনো, বাজারে যাও 5টা পেন কিনে আনো, তাহলে তুমি আমার কথার মানে বুঝতে পারছো বা অর্থ বুঝতে পারছো। সুতরাং 5কে আমরা অঙ্ক এবং সংখ্যা দুটোই বলতে পারি। তাহলে কোনটা কোনটা হবে? জিরোটা কি হবে? জিরোটা আমি যদি তোমাকে বলি জিরোটা পেন কিনে আনো, তাহলে তুমি আমার কোনো কথার অর্থ বুঝে পাবে না। অর্থাৎ আমার কোনো শব্দ, যে সেন্টেন্সটা বলে সেই সেন্টেন্সে তুমি কোনো মিনিং খুঁজেই পাচ্ছ না, সুতরাং জিরোকে আমরা সংখ্যা হিসেবে বলতে পারি না। তারপরে কিছু কিছু ক্ষেত্রে জিরোকে সংখ্যা হিসেবে ধরা হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে অঙ্ক সংখ্যা কি জিনিস বোঝা গেছে আশা করি। তো নর্মালি আমরা গণিতকে খুবই ভয় হিসাবে দেখি। তাহলে এই ভয়ের কারণ কি? যে আমরা সত্যি সত্যি গণিত একটা বিশাল কঠিন সাবজেক্ট, না খুবই সহজ সাবজেক্ট? যদি কঠিন সাবজেক্টই না হতো তাহলে সবাই কেন খারাপ রেজাল্ট করে গণিতের ক্ষেত্রে? এর পিছনে আমি দুটো জিনিসকে দায়ী করি। 1 নম্বর সব থেকে বড় দায়ী শিক্ষা, শিক্ষক মেন কথা। যেসব শিক্ষকরা পড়ায় তারা মেনলি দায়ী। বলে ছাত্র পড়তে পারে না, শিক্ষককে দায়ী করলেন? অবশ্যই আমি দায়ী করছি। কেন দায়ী করছি দেখো, যখন আমরা বাংলা পড়ি, বাংলা বা বিজ্ঞান পড়ি, ধরে নাও একটা ভালো সাবজেক্ট, হিস্ট্রি, স্টোরি, সব সাবজেক্টই ভালো। হিস্ট্রি যখন পড়ি আমরা দুটো জিনিস দেখি বইয়ের অধ্যায় দিতে, বইয়ের পাতায় একটা অধ্যায়, একটা অনুশীলনী। হ্যালো, একটা অধ্যায় একটা অনুশীলনে দেখি। হিস্ট্রি টিচার এসে প্রথমে অধ্যায়কে বিশ্লেষণ করে, তারপরে কিছুটা অনুশীলনের দিকে নজর দেন। যদি বিজ্ঞানকে দেখি, সায়েন্সকে, সায়েন্স যদি দেখি, স্যার কোনো একটা সাবজেক্ট ধরুন কোষ পড়ালো, কোষ চ্যাপ্টার বা পুষ্টি চ্যাপ্টার বা ভিটামিন চ্যাপ্টারে, যেটা চ্যাপ্টারে যেটা নাম হয়, আর চ্যাপ্টার বলতে অধ্যায় যেটা নাম হয় ভিটামিনটাকে ডিটেলসে বোঝাবে, কোন ভিটামিন কোথায় পাওয়া যায়, কি করে হয়, কোন ভিটামিনের কি অভাব, এগুলো ডিটেলসে পড়ান। মানে বইও দেখার প্রয়োজন পড়ে না, উনি এমনভাবে পড়ান যে অনেক ভালো শিক্ষক হয়ে যেটা বই পড়ার দরকার পড়ে না। তারপরে সেখান থেকে কিছুটা অনুশীলনের অধ্যায়ের প্র্যাকটিসের জন্য দেন। কিন্তু যখনই আমরা ম্যাথ করি বা গণিত করি, তখন গণিত টিচার কি অধ্যায় পড়ান? না, অধ্যায় ম্যাক্সিমাম টিচার অধ্যায় পড়ান না। কেন পড়ান না আমি নিজেও জানি না। অধ্যায় সম্বন্ধে যদি তোমার ধারণা না থাকে, তুমি অনুশীলনে গিয়ে কি করবে? তাহলে প্রথম কথা, এর জন্য আমি ম্যাক্সিমাম টিচারকে দায়ী করি যে গণিতের না পারার কারণ কিন্তু অনেকটাই শিক্ষক। যদি আমরা ইংলিশের মতো ফরেন ল্যাঙ্গুয়েজকে নিজের কালচারে আনতে পারি, সায়েন্স যেগুলো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যথেষ্ট টাফ সাবজেক্ট, তাকে যদি আমাদের ভালো লাগে থাকে, তাহলে গণিত কেন লাগবে না? গণিতের মেন সমস্যা হচ্ছে শিক্ষক যে পদ্ধতিতে পড়ান সেটা আমার মনোপছন্দ নয়। হয়তো অনেকের হতে পারে, আমি বলি না যে আমার পছন্দ নয় মানে বিশ্বের কারণ নয়, কিন্তু আমার যেটা দেখি, গণিত পড়াতে কোনো শিক্ষকই অধ্যায় নিয়ে আলোচনা করেন না, ম্যাক্সিমামটা অনুশীলনীতে চলে যায়। তাহলে গণিত শিখতে গেলে তোমাকে অধ্যায় শিখতে হবে। যদি বাড়িতে কোনো ছাত্র থাকে, স্কুলিং ছাত্র, অর্থাৎ ক্লাস 4, ক্লাস 7, 8, 9 পড়ছে, তাদেরকে টিউশন মাস্টারের আগে তুমি গিয়ে করে দাও, তাকে অধ্যায়টা বারবার রিডিং করতে বলো। আমরা যখনই বলি যে ধরো পুষ্টি বুঝতে পারছি না, পুষ্টি চ্যাপ্টারটা ভালো করে পড়বা, ধরো পুষ্টির 2-4টা প্রশ্ন করতে পারছি না, তখন আমরা কি বলি, এই ছাত্র তুমি পুষ্টিটাকে ভালো করে পড়ো, ভালো করে রিভিশন দাও। সেরকমই যদি গণিতে কোনো একটা অধ্যায় বুঝতে পারছি না, ধরে নাও আমি লাভ ক্ষতি বুঝতে পারছি না, লাভ ক্ষতির প্রশ্নগুলো নিজের কালচারে আনতে হবে, তখন আমরা বলতে হবে যে গণিত লাভ ক্ষতির যে অধ্যায়টা আছে আরো বিশ্লেষণ ভালো করে তুমি পড়াশোনা করো, দেখো তুমি ওখান থেকে উত্তর খুঁজে পাবে। তাই এই হচ্ছে দায়ী যে গণিত ভয় লাগার কারণ হচ্ছে আমাদেরকে অধ্যায়টা ভালো করে পড়তে। এইবার আমরা আইব আমাদের মেন সাবজেক্ট গণিত, এবং কিসের জন্য গণিতটা করছি? চাকরির পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিই। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে আমাদের কী কী শিখতে হবে? গণিত শিখতে গেলে আগে কিছু ক্রাইটেরিয়া আমাদের জানার দরকার আছে। যেরকম আমি বললাম সংখ্যা, প্রথমে সংখ্যা সম্বন্ধে ভালো করে জানতে হবে। সংখ্যা সম্বন্ধে সংখ্যা কত রকমের আছে, কি কি আছে, সবগুলো না জানলেও মোটামুটি আমাদের ধারণা দরকার। যে প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যা, মোটামুটি ধারণা না থাকলে সেগুলো নিয়ে তুমি মুখস্থ ব্যাপারটা চলে আসবে। যদি ধারণা, স্বাভাবিক সংখ্যা, তৃতীয় হচ্ছে তুমি ভগ্নাংশী সংখ্যা, ভগ্নাংশী আবার 4টে ভাগে ভাগ করা যায়, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র আর জটিল। দশমিকগুলোকে আবার ভাগ করা যায়। এই ভাগগুলো আমাদের নর্মালি কম্পিটিটিভ এক্সাম মনে লাগবে না, কিন্তু যখন প্রাইমারি টেট করতে যাব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ভাগকে খুব সুন্দরভাবে জানতে হবে। এছাড়াও আছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, আমরা জানি, সবই জানি মনে হয়, আবার অনেকে মৌলিক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। যেটা মৌলিক সংখ্যা না জানলে আমাদের
গণিতের সম্বন্ধে ধারণাই আসবে না। গণিত মৌলিক সংখ্যা মানে এই নয় 2 থেকে শুরু হলো 2, 3, 5, 7, 11 এই মৌলিক সংখ্যা জেনে গেলাম। মৌলিক সংখ্যার ভিতরে অনেক কিছু জানার আছে, কিন্তু মৌলিক সংখ্যাটাকে ভালো করে জানতে হবে। তার জন্য যৌগিক সংখ্যা এই সবগুলোকে, তারপরে জানতে হবে আমাদের বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, এইগুলোকে আমাকে আরো ভালো করে যদি জানতে, এই করা জিনিসটা আমি যদি মোটামুটি একটা আইডিয়ার ভিতরে আনতে পারি, গণিতের সম্বন্ধে তুমি একটা নিজস্ব কনসেপ্ট পাবে। এই নয় যে যেটা আমি বই পড়েছি সেটা তুমি নিজেকে তৈরি করবে। গণিত এমন একটা সাবজেক্ট তুমি নিজে থেকে কিছু করতে পারবে। অর্ধেকটা জিনিস তুমি কিছুটা নিলে, বিভিন্ন জায়গা থেকে কালচার করলে, তারপরে সেটাকে বুদ্ধি খাটিয়ে আরো কিছু তুমি তৈরি করতে পারবে। গণিত এমন একটা সাবজেক্ট। তাহলে এইগুলোর সমাজকে বেসিক ধারণাটা রাখতেই হবে যদি গণিত শিখতে হয়। এবং চাকরির পরীক্ষার জন্য শিখতে হলে এগুলোর পাশাপাশি আমাকে জানতে হবে বিভাজ্যতার নিয়ম, কোনো এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। বিভাজ্যতা। 2 হচ্ছে বর্গ সংখ্যা, খুবই মুখস্থ করতে হবে 1 থেকে 25 পর্যন্ত। 3 হচ্ছে ঘনের সংখ্যা, মুখস্থ করতে হবে 1 থেকে 15 পর্যন্ত। 4 হচ্ছে আমাদের করতে হবে লসাগু গসাগু, খুবই ভালোভাবে জানতে হবে। আমার কথা হলো আমি একটা চাকরি করবো জানি এই কথা না স্যার, হ্যাঁ কনফিডেন্স সঙ্গে স্যার আমাকে যাই দেন আমি করবো। লসাগু গসাগু করতে হবে খুবই সুন্দরভাবে, 5 করতে হবে। ভগ্নাংশ আমরা ভয় পাই, সব থেকে বেশি ভয় পাই ভগ্নাংশ। তো এইগুলোর সঙ্গে আমি হালকা যতটা পারবো ততটা আপনি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এইগুলোকে আমি যদি ঠিকঠাক কালচার করতে পারি, তাহলে গণিতের চ্যাপ্টার যে 10টা বা 15টা চ্যাপ্টার আছে সেগুলো আমাদের একদম জল ভাত হবে, একদম কোনো প্রবলেমই হবে না, যাই যাবে। এইগুলো আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। আমরা বিভাজনের নিয়মকে খুবই ভালো, বিভাজনের নিয়ম দিয়ে ডাইরেক্ট প্রশ্ন তুলে যায়, কখনো কখনো বর্গ সংখ্যা তুলে না দিলেও বর্গ সংখ্যাটা আমরা বিভিন্ন রকম যে জিআইগুলো করবো, জেনারেল ইন্টেলিজেন্স, সেখানে কিছু পাবো। বিভিন্ন রকম যে গণিতিক প্রবলেমগুলো সলিউশন করবো সেখানে আমাকে সাহায্য করবে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, কাটাকাটির ক্ষেত্রে। লসাগু গসাগু খুবই স্পিডে শিখতে হবে। তৃতীয়ত শিখতে হবে ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, তাহলে বিভাজ্যতা আমরা সবাই প্রত্যেকটা বইয়ে দেখতে পাই, কোনো একটা সংখ্যা 7, 3, 1, 7, 3, 5 এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে কিনা আমাকে দেখতে হবে, যাবে না। 5 দিয়ে যাবে, এস যাবে। এই যে যাবে কি যাবে না আমরা দেখে বলে দিচ্ছি, এইটার নাম হচ্ছে কি বিভাজ্যতা। যদি বিভাজ্যতার নিয়ম না জানি আমরা কাটাকাটিতে আটকে যাবো। আমাদের চাকরির পরীক্ষা মানে কাটাকাটি করতে হবে এবং খুব স্পিডে করতে হবে। সেই জন্য বিভাজ্যতার নিয়মে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। একদম তোমার নাম জিজ্ঞেস করলে যতটা স্পিডে আমরা বলতে পারি সেই রকমই আমাদের বিভাজ্যতার নিয়মটা জানতে হবে। শুধু জানলেই হবে না, সেটাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আমরা যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করি তাহলে হয়ে যাবে। যখন তুমি প্র্যাকটিস করবে না, ইন কেস ধরো মোটামুটি জানি বলে চলে গেলে, একটা আমি যখন চ্যাপ্টার করাবো, ধরে নাও লাভ ক্ষতি করাচ্ছি বা শতকরা চ্যাপ্টার করাচ্ছি, আমি স্ট্রাকচার সাজিয়ে দেবো, কাটাকাটি গেলে তুমি আটকে যাবে। কেন আটকাচ্ছ? মেন কথা হচ্ছে তুমি বিভাজনের নিয়ম জানো না। দ্বিতীয়ত বর্গ সংখ্যা আমি করবো 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে কত 4, 3 এর স্কোয়ার মানে হচ্ছে কি 9। এই ধরনের 25 অব্দি মুখস্থ করতে হবে। এছাড়াও কিছু শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্স গুলোকে আমাদেরকে ভালো করে জানতে হবে। দ্বিতীয় ঘনের সংখ্যা কি করতে হবে, 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, এইভাবে 15 অব্দি মুখস্থ করতে হবে। ঘনমূল বার করার প্রচুর নিয়ম আছে, সেগুলো যারা জানতে হবে। এবার আমরা জানি লসাগু, খুবই ইম্পর্টেন্ট যেটা লসাগু গুলোকে খুবই মুখোমুখি করতে জানি। একটা লসাগু 20, 24, 48, হ্যাঁ বা 48 দিলাম না, এই লসাগুটা করতে হবে, মুখে মুখে করতে হবে এবং খুবই কম সময়। আমরা তো এইভাবে করতে গেলে প্রচুর টাইম লাগবে। তাহলে আমি যেরকম বললাম মৌলিক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি দেখবো এখানে সর্বাধিক মৌলিক সংখ্যা আমি যদি করি কত হবে, দেখো 16 × 3 × 5, 5 16 80, 240। লাখে কত হলো 240। এবার বললেন স্যার আমি এখানে তো 16ও নাই, 3ও নাই, 5ও নাই, আপনি এগুলো কোথায় থেকে পেলেন? আর একটা দেখাচ্ছি 12, 18, 48 ধরে নাও। তাহলে আমি লিখবো 16, 9, 144। আমি আর কিছু লিখবো না লাখের করতে গিয়ে। ক্লিয়ার? তাহলে আমি একটা 16 লিখলাম, একটা 9 লিখলাম। এগুলো কোথায় শিখলাম স্যার? 9ও না, 16ও না, আপনি পাচ্ছেন কোথায়? আমি একটু আগে বললাম মৌলিক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। গণিতের ক্ষেত্রে মৌলিক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। যদি কেন কতটা ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি, একটা কথাই বুঝাচ্ছি। মৌলিক কথাটা সব থেকে ভালো ব্যবহার করা হয়েছে আমাদের ভৌত বিজ্ঞানে। মৌলিক পদার্থ, তাই তো? মৌলিক পদার্থ। আমি যদি বলি এই পৃথিবীতে কতগুলো পদার্থ আছে, লাখ লাখ পদার্থ বা কয়েক কোটি, কোটিরও সীমা দিয়ে আসবে কিনা তা ঠিক না নেই। তো এই পদার্থগুলো তৈরি হয়েছে বাইরে 118টা
মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কতটা বুঝতে পারছি ইম্পর্টেন্ট, সেই রকম গণিতের ক্ষেত্রে মৌলিক সংখ্যাটা ইম্পর্টেন্ট। এই কোটি কোটি পদার্থ তৈরি হয়েছে মাত্র 118টা মৌলিক পদার্থ দিয়ে, যদি সেটা তুমি সায়েন্স দিয়ে পড়ো তাহলে ভালো করে বুঝতে পারবে। সেই রকমই গণিতের যত সংখ্যা তৈরি হয়েছে সবগুলো মৌলিক সংখ্যা দিয়ে। কয়টি এখনো ই করা যায়নি, ডিটারমাইন করা যায়নি যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তুমি চেষ্টা করলে তুমি পারবে, আমরা চেষ্টা করলে হয়তো প্রচুর পরিমাণ টাইম লাগবে, তাই করি না আমরা। কিন্তু এই মৌলিক সংখ্যা, মৌলিক পদার্থ যতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর প্রত্যেকটা পদার্থে তৈরি করতে গিয়ে, সেই রকমই এই যে সংখ্যাগুলো তৈরি হয়েছে, সব সংখ্যাগুলো তৈরি হয়েছে কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে। সেই মৌলিক সংখ্যাগুলোকে আমার খুঁজে খুঁজে বার করতে হবে। তো দেখা যাক এই যে লক্ষ্যগুলো করলাম, আমরা কি করে করলাম একটু বার করে নিই। দেখো কি করতে হবে, প্রথমে আমি দুই মৌলিক সংখ্যা 3, 5, 7, 11 এই কটা আমি মোটামুটি জানলাম, এগুলো মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যা 2, 2 দিয়ে 2 এর পরে 2 দিয়ে তৈরি হয়েছে কত 4, তারপর 2 দিয়ে শুধুমাত্র 2 দিয়ে চলে হয়েছে কত 8, তারপরে কত হয়েছে 16, তারপরে 32। মানে বুঝতে পারলাম না, এখানে দুটো 2 আছে, এখানে তিনটে 2 আছে, শুধু 2 দিয়েই তৈরি হয়েছে এগুলা। এগুলো এই সংখ্যা কেবল শুধুমাত্র 2 মৌলিক সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। সেখানে 4টে আছে, এখানে 5টে আছে, কটা আছে আমার জানার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট নয় এখন। যখন যে এইগুলো করাবো তখন বুঝিয়ে দেবো। তো এইটা হলো 3 দিয়ে, শুধুমাত্র 3 দিয়ে তৈরি হয়েছে 9, 27 যদি দেখি, তারপরে 81, তারপরে 243, এতদূর না জানলেও চলবে আমাদের। তার 5 দিয়ে কি হচ্ছে 25, 125 এই ধরনের। 7 দিয়ে 49, 3, 4, 3, 121 ধরে নাও, এই কটা হয়ে যাবে। তাহলে যখন আমি এই সংখ্যাগুলো দেখছি, তখন প্রথমে দেখুন 2 এর সর্বোচ্চ কোন সংখ্যাটা এর ভিতরে আছে। 2 মৌলিক সংখ্যার সর্বোচ্চ কোন সংখ্যাটা এর ভিতরে আছে। এটা 4 দিয়ে যাবে, এটা 8 দিয়ে যাবে, দেখতে পাচ্ছি এটা আমার 16 দিয়ে যাবে। 16 অবধি পাচ্ছি আমি। তাহলে 16 যদি লিখে দিই, এখানে 2 নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। এবারে পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে কোনটা ভাগ যাবে, এটা যাবে, এটাও যাবে। কিন্তু 9 দিয়ে যাবে কি, দুটোর মধ্যে একটা যাবে। 9, 3টা লিখলাম, 9 দিয়ে যদি যাচ্ছে না, তাহলে সর্বোচ্চ কত 3 আছে। সর্বোচ্চ 3 ঘরের মৌলিক সংখ্যা কত আছে, 3 আছে। এখন 5, হ্যাঁ ইয়েস, 5 দিয়ে যাবে, কিন্তু 25 দিয়ে যাবে কি, যাচ্ছে না, তাহলে কত 5 দিয়ে আছে। তাহলে এই 3টে আমরা গুণ করে দিলেই চলে আসবে এর লসাগু। সেম প্রক্রিয়াতে যদি আমরা এটা দেখি, এর ভিতরে 2 দিয়ে প্রথম ভাগ, 2 দিয়ে দেখছি 16 আছে, কারণ 48 16 দিয়ে ভাগ করা যায়। 3 16 48, 16 আছে, 2 এর ঘরে পেয়ে গেছি। আর 3 এর ঘরে দেখতে পাচ্ছি এর 3 দিয়ে যাবে, এও 3 দিয়ে যাবে, কিন্তু এ 9 দিয়ে যাবে, 9 তে না। আর কোনো মৌলিক সংখ্যা আছে এর ভিতরে? আর কোনো মৌলিক সংখ্যা নেই। 5ও নেই, 7ও নেই, 11ও নেই। লিখুনটা এই দুটো গুণ করলে যেটা হচ্ছে কত 144। তাহলে লসাগুলোকে আমাকে এইভাবে শিখতে হবে। আমি আরেকটা দিচ্ছি, দেখে নাও। 32 কত আছে 48 and 56 হয়ে না, এই ধরনের একটা সংখ্যা। এটা লসাগু যদি করতে হয়, তাহলে তোমরা একটু করে দেখতে পারবে। আমি করে দিই, যেহেতু আমি একটা এখানে ই ক্লাস করাচ্ছি, যখন আমি অনলাইন ক্লাস করাই তখন আমি অবশ্যই টাইম দিই। কি হলো 32 লিখবো, কারণ 32 ডাইরেক্ট পেয়ে যাচ্ছে আমি এখানে, ডাইরেক্টলি আছে, ডাইরেক্ট করে আছে। 2 নিয়ে আমার কোনো সমস্যা নেই। 3 দিয়ে সমস্যা, এখানে 3 দিয়ে যাবে, এই কিন্তু 3 দিয়ে যাবে না, ডাইরেক্ট 3 দিয়ে যাবে, কিন্তু 9 দিয়ে যাবে না। 3 লিখে দিলাম। এখন 3 ছাড়া 5 দিয়ে যাবে না, কিন্তু এই যাবে যে 7 দিয়ে যাবো। 27 কে 57, 7টা নেবো, 7 মৌলিক সংখ্যা নেবো। এইবার এটা গুণ করলে যেটা হবে সেটা কত হচ্ছে 32 ইন্টু 21। 32 কে 32, হাতে হলো 3, 32 64, 67, 672। লক্ষ্য কত হলো 672। দেখো তাহলে বুঝতে পারছি। তাহলে এইভাবে আমাদের লক্ষ্যগুলোকে আগে নিজের ভিতরে আনতে হবে। আমরা ভগ্নাংশ করবো, কিছুটা ভগ্নাংশের যোগ লিখ করবো। ভগ্নাংশের চ্যাপ্টারটা আমি ডিটেলস করাচ্ছি না এখন, আমি বারবার যেটা বলবো। এখন আমরা ভগ্নাংশে শিখবো। ভগ্নাংশকে আমরা 4 ভাগে ভাগ করি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ। ওগুলো কি আমার এখন জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ শিখাবো কয়েকটা। আমরা বলে স্যার আমরা কি যোগ বিয়োগ জানি না? আমরা সবই জানি, আর কিন্তু নতুন নতুন মেথডে জানি না। আমি বললাম 2 যোগ 3 বাই ধরেন 7 দিলাম। তাহলে আমরা কি করে নর্মালি এর তাহলে কিছু নাই, মানে 1 দিই, তাহলে ধরে 1 আর 7 ধরে 14 প্লাস 3 কত হলো 17/7। এবার 7 কে 17 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 4 থেকে 3, 3 কে এখানে চলে যায় 7। তাহলে অ্যান্সার কত হলো এটা। আমি কি দিয়েছিলাম অঙ্কটার একবার দেখি, 2 প্লাস 3/7। এখন যদি আমি প্লাসটা মুছে দিই, তাহলে 2 পূর্ণ 3 এর 7 হলো না,
আরাম করে তুমি একটা অঙ্ক থাকলে একটা অঙ্ক, এখানে এটা 12 দিতাম, এখানে 12 হয়ে যেত, কোনো সমস্যা হয় না। প্লাসের ক্ষেত্রে শুধুমাত্র এটা তুলে দিলেই হয়ে যায়। এটা কোথা থেকে এসছে? এটা মিশ্র ভগ্নাংশের বেসিক কনসেপ্ট থেকে এটা তোলা যায়। মিশ্র ভগ্নাংশ যেটা আমরা ভালো করে জানি, বেসিক কনসেপ্ট থেকে এটা আমরা করতে পারি। আবার বলি স্যার তাহলে এটা কি করে হবে? দেখো 12 পূর্ণ 3-এর 17 দিলাম, প্লাস এখানে একটা 8 যোগ দিলাম, মিলে যাচ্ছে, মিলে গেলে আমি দেবো না, অনেকে বলবে তাহলে মিলিয়ে দিচ্ছে, তাহলে 5 দিলাম। তো এই যোগটা কি করে করবো? এইটার সাথে এটা আমরা ডাইরেক্টলি যোগ করতে পারি। কথা হচ্ছে 17, 3/17 ডাইরেক্ট যোগ আমরা চাইলেই করতে পারি এরকম। তো বোঝা গেল এইভাবে তুমি অনেকগুলো যোগের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা চাইলে এই ধরনের করতে পারি। আবার যদি বলি বিয়োগ করবো, দেখো বলি 5 বিয়োগ 3/5 দিলাম, তাহলে কত হবে? 4 পূর্ণ 2/5। ডাইরেক্টলি তুমি ইচ্ছা করলেই করতে হবে। তাহলে এই বিয়োগগুলো কি করে করতে হবে? আমরা 5 5 25, 25 থেকে 3 বাদ দেবো 22, 4 5 20, 4 থেকে 2, 2/5। এত কিছু করলাম না। আমরা কি করলাম? ধরুন আমার কাছে 5খানা গোটা বিস্কুট আছে। গোটা বিস্কুট কটা আছে? 5টা আছে। আর এটা কি সংখ্যা? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে কম হয়। তো কি করে চিনবো? তাহলে প্রকৃত ভগ্নাংশের আমাকে ভালো করে জানতে হবে। তো 5টা ধরলাম আমার কাছে গোটা 5টা বিস্কুট আছে, কারণ এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে 5টা বিস্কুট থেকে তুমি একটা ভাঙো, তাহলে গোটা থাকলে ওটা 4টে, ভেঙে কি করেছি আমরা? 5টা থেকে 3টে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কটা? 2টো, তাহলে 2/5। আমি আরেকবার বলছি, আমার কাছে গোটা 5খানা বিস্কুট আছে, 5টা বিস্কুটের মধ্যে একটা ভেঙেছি, কারণ 1-এর থেকে কম যেহেতু এটা, তাহলে একটা ভাঙলেই আমার যথেষ্ট। একটা ভেঙে 5 টুকরো করেছি, 5 টুকরোর মধ্যে আমি 3 টুকরো নিয়েছি, তাহলে পড়ে থাকলো কত? 2 টুকরো। তাহলে গোটা 5টার মধ্যে একটা ভেঙেছে, 4টে থাকলো, তাহলে 4টে পূর্ণ বিস্কুট, এখানে 4 পূর্ণ, 5টার মধ্যে 3টে নিয়েছে, পড়ে থাকলো 2, 5, তাহলে 5টার মধ্যে 2টো পড়ে থাকলো। এইভাবে বিয়োগ করতে পারি। অথবা কেউ যদি বলে স্যার আসলে কি এরকম থাকলে কি করবো? ওকে, তাহলে আমি 17টা বিস্কুট আছে, তার মধ্যে 2টো গোটা নিয়েছি আর একটা ভেঙেছি। 17টা বিস্কুটের মধ্যে 2টো গোটা নিয়েছি আর একটা ভেঙে, তাহলে কি হবে? 17টার মধ্যে 2টো নিলে 15টার মধ্যে আমি আবার একটা ভেঙে, তাহলে গোটা থাকলো কটা? 14টা। 5টার মধ্যে একটা নিয়েছি, প্রচুর কত? 4টে, 14 পূর্ণ 4/5। এই ধরনের, কারণ এইগুলো কোথায় কাজে লাগবে? যখন তুমি বড় বড় অঙ্ক করতে যাবে, এই ছোটখাটো যোগ বিয়োগগুলো যদি তোমার ডিটেলস করে দেখতে হয়, তাহলে কিন্তু তুমি সময়ে উঠতে পারবে, কারণ চাকরির পরীক্ষা মানে সময়ের একটা ব্যাপার। হ্যাঁ, এইগুলোকে আমাকে খুবই ভালোভাবে জানতে হবে। আবার যদি আমি দেখি, দেখো এরকম 12 পূর্ণ 1/5 বিয়োগ ধরো 7 বা 2 দিলাম, তাহলে কত হবে? 10 পূর্ণ 1/5। এখানে আবার হবে, কারণ আমার কাছে 12টা গোটা আছে প্লাস কিছু ভাঙা আছে, সেখানে তুমি এসে 2টো গোটা বিস্কুট, তাহলে ভাঙা যা ছিল তাই পড়ে থাকলো, ভাঙার কোনো পরিবর্তন হলো না, 12টা থেকে পুরোমতো 2টো তুমি নিয়ে গেলে, তাহলে কত হলো? 10 পূর্ণ 1/5। এইভাবে আমরা ভগ্নাংশের গুণকেও আমরা একইভাবে সহজভাবে করতে পারি, ভাগ চাইলেও করতে পারি। এইভাবে ভগ্নাংশের গুণ, যোগ বা বিয়োগগুলোকে আমাকে খুবই ভালোভাবে জানতে হবে। এইবার যেটা আমি করাতে চলেছি, যে সব পরীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট, যেসব প্রশ্নগুলো চাকরি পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে এবং খুবই ক্যালকুলেশন দেখলে আমরা ভয় পাই, ভয়ে হাত দিই না, এবং বিভিন্ন স্যার বিভিন্ন রকম মেথডে করান। তো আমিও দেখি আমার মেথডটা কেমন লাগে তোমাদের, যদি কেমন ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো আমি দেখা যাক কয়েকটা মেথড আমি তোমাদের করাচ্ছি, যেটা প্রায় পরীক্ষাতে দেখা যায় এরকম 9 প্লাস 1/7 প্লাস 9 2/7 প্লাস 9 3/7 প্লাস ডট। এসব অঙ্কগুলো করলে প্রথমে আমাদের ভয় লেগে যায়। হ্যাঁ, এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদের প্রথমেই ভয় লেগে যায়, কি করবো, এত বড় যোগ বিয়োগ করা সম্ভব নাকি? অনেক স্যার অনেক রকম মেথড করান, আমিও দেখেছি, আমিও একটা টাইম করতাম, তারপরে নিজেকে আরো আপডেট করেছি। আজকে যে নিয়মটা করাচ্ছি, হয়তো আমি এর সমাজ পরে এই নিয়মটা করাবো না। হলো, তো এখন যে নিয়মটা আমি করবো, এত কিছু দেখার দরকার নেই, শুধুমাত্র আমরা এইটা দেখে অ্যান্সার করে দেবো, শুধুমাত্র এইটা দেখেই অ্যান্সার করে দেবো। কি করবো? আমি প্রথমে এই 6কে সাথে 7 দিয়ে গুণ করো, 6 সাথে 7 দিয়ে গুণ করো, কত হবে? 6 সাথে 6 না, সরি করলাম, 9 সাথে 6 দিয়ে গুণ করি, 6 9 54। আর এই 6 এর অর্ধেক কত? 6 এর অর্ধেক হচ্ছে 3, তাহলে 3 যোগ করে দাও, কত হচ্ছে? 57। 57টা আমি লিখবো ফাঁকা দিয়ে লিখবো, 57টাকে আমি ফাঁকা দিয়ে লিখবো, 57টাকে ফাঁকা দিয়ে লিখবো। এইবার একটা নয় গুণ করে, যে পড়ে থাকলে করা নয়, আর একটা নয়, এটা মাঝখানে বসিয়ে দাও, তাহলে কত অ্যান্সার হলো? 597। আর একবার বলছি, দেখো আমি কি করলাম, খুবই সহজ মেথড, যত রকম আছে সব অঙ্ক হয়ে যাবে।
প্রথমে এই 9 দিয়ে এই 6কে গুণ করলাম, 6 9 54, আর উপরে যেটা আছে তার অর্ধেক, 6 অর্ধেক 3 54, 3 57, 57টা আমি লিখবো, মাঝে গ্যাপ দেবো। এবার একটা 9 গুণ করেছি, তাহলে পরে থাকলো আরেকটা 9, তাহলে আরেকটা। যদি 3টা করে 9 থাকে ইন কেস আমি দিলাম, তাহলে মাঝে আমি আরেকটা 9 বসিয়ে দিলাম, কতটা 5997 আছে। এই ধরনের যত গণিত আছে ম্যাক্সিমাম অঙ্ক 100টাতেই হয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি, আর একটা নিচে 7 থাকলেই হয়। এখানে একটা স্যার বলছিলেন শুধুমাত্র 7 থাকলেই এগুলো করা সম্ভব, অন্যগুলো করা সম্ভব নয়। দেখা যাক আমি হয় কিনা, তোমরা দেখতে চেষ্টা করবে। 1/3 দিলাম, 2/3, 3 না 5 দেয়, 3 দেয় না, নর্মাল 3 দিলে হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। 5 দেয়, দেখা যায় 9 কটা দিয়েছি, 3টে দিয়েছি, তাই তো 4/5। তাহলে কি হবে, 4 9 36 আর 4 অর্ধেক 2, 4 9 36, 4 9 36, এই 4 অর্ধেক কত হলো 38। 38টাকে লিখবো, একটু গ্যাপ দিয়ে লিখবো আমরা। এখানে পড়ে থাকলে কটা 2, 9টা 2, দুটো 9 পড়ে থাকলো, দুটো 9কে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে অ্যান্সার কত হলো 3998। ক্লিয়ার? এখানে যদি আমি ইনকেস 9 দিতাম, দেখে দিচ্ছি, এখানে 9 দিলাম, এখানে 9 দিলে অবশ্যই এখানে 8 হবে, এখানে যা হয় তার থেকে 1 কম হয়, হ্যাঁ, এই ধরনের হয়। তাহলে এবার এটা অ্যান্সার কত করবো দেখো, 8 9 72, আর 8 অর্ধেক 4 কত হলো 76। 76টাকে আমি গ্যাপ দিয়ে লিখবো, আর পরে থাকলে দুটো 9 বসিয়ে দেবো, দেখা অ্যান্সার হয়ে যাবে এটা। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমাদের কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, অবশ্যই টিপসগুলোকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে নিজেদের মধ্যে রাখতে হবে। টিপসগুলোকে নিজে প্র্যাকটিস করতে প্রচুর পরিমাণে, যেটা ভুলে যেতে হয় তাহলে আবার দেখতে হবে, আবার করতে হবে, এবং কন্টিনিউয়াসলি না করলে সেগুলো হবে না। গত কলকাতা পুলিশের পরীক্ষাটা এসেছিল এইরকম একটা অঙ্ক, 889999। সবাই বলেছিল অঙ্কটা ভুল। অ্যাকচুয়ালি একটা কথা আছে, গণিত কখনো ভুল হয় না, খুব একটা। গণিত হতে পারে অঙ্কটা পুরো অ্যান্সারটা যেটা আঁকা কিছু ছিল সেরকম আসেনি, কিন্তু গণিত ভুল খুবই কম টাইমে হয়। যেটা এখানে আমি 7 লিখে তাহলে ভুল হয়ে যাবে, ভুল হবে না। তো এই অপশানটা ঠিকঠাক ছিল না, সেই জন্য ভুল বলা হয়েছিল। কিন্তু গণিতটা সঠিক, অপশানটা সঠিক করলে কিন্তু সবাই এখানে হতো। আমাদের উচিত ছিল এখানে 9, সবাই আঁকা করেছিল এখানে 9 8 থাকবে, কিন্তু 8 8 ছিল, বিষয়টা এটা, সেই জন্য ভুল বলেছিল। তো এই রকমের অঙ্কগুলো করতে গেলে কি করতে হয়, তার আগে আমরা যেটুকু জানি সেটা একবারে ভাগে নিই। কি করি আমরা, নর্মালি অঙ্কগুলো কিরকম থাকে, 9 9 ধরে নাও, 9 8 9 9 × 9 9। ভালো, অনেকে কি করে এখানে যতগুলো 9 আছে তারপরে এই 9গুলো শূন্য করে বিয়োগ করে তারপরে করেন। আমি ওটা বলি না, আমি বলি জাস্ট এখান থেকে একটা 1 বাদ দাও, 1 নাম্বার কাজ, এখান থেকে 1 বাদ দাও, কত হলো 98। ওকে, দ্বিতীয় কাজ, এইখানে 9 ছাড়া কটা সংখ্যা আছে, 9 ছাড়া কটা সংখ্যা আছে, একটা, এখানে একটা 9 কেটে বাদ দাও, যা থাকবে 2 নম্বর কাজ, সেই 9গুলোকে পাশাপাশি বসিয়ে দাও। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ যে একটা বিয়োগ করেছিল সেটা এই যে 9 ছাড়া যে সংখ্যা আছে তার সাথে যোগ করলে কত হলো 9। তাহলে অ্যান্সার কত 99989999, এটা। তাহলে এটার অ্যান্সার কি হবে, তাহলে সেম টু সেম ভাবে এখানে এক বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে 98। 9 ছাড়া কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো 9 কেটে বাদ দেবো, পরে থাকলে একটা 9, সেই 9টাকে আমি এখানে লিখে নেবো, আর এইখানে আমি 1 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 8 9। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কাজ থেকে এসছে, এটা 2 নম্বর কাজ থেকে এসছে, এটা 1 নম্বর কাজ, এটা 1 নম্বর কাজ, এটা 2 নম্বর কাজ, এটা 3 নম্বর। তাহলে অ্যান্সার কত হচ্ছিল 98989। এই ধরনের প্রশ্নগুলোকে আমরা এরকম করে ইজিলি সলভ করতে হবে, কোনো যোগ বিয়োগ গুণভাগ করতে হবে না। এই ধরনের প্রশ্নগুলোকে দেখা যায় চাকরির কোনো পরীক্ষা, এবং এটা ক্যালকুলেশন করতে করতে মাঝে মাঝে আমরা হাঁপিয়ে পড়ি। এই ধরনের বলতে নটি এক্সপেক্ট এবং কার ভাগ প্রক্রিয়ায় হোক, উৎপাদক প্রক্রিয়ায় হোক, করে বার করতে হবে, তারপরে আমাকে দেখতে হবে। তো এত কিছু করা কি আমাদের সম্ভব পরীক্ষার যে সময়টা, যে সেই সময়ের মধ্যে করা সম্ভব নয়। তাহলে আমরা এগুলো কি করবো, খুবই সহজ পদ্ধতি যেটা করি, আমরা শুধু এইটুকু দেখবো, অ্যান্সার বলে দেবো, পরে কি আছে জানার দরকার নাই। এটা কত 39, তার সঙ্গে কি চিহ্ন আছে প্লাস, তাহলে 39-এর সাথে যদি আমি কিছু যোগ করি নিশ্চয়ই 39 থেকে বেশি হবে। তাহলে 39-এর পরবর্তী বর্গ সংখ্যা, এই যে বললাম প্রথমে বর্গ সংখ্যা ভালো করে জানতে হবে। 39-এর পরবর্তী বর্গ সংখ্যা কত 49, কার 7, তাহলে এটার অ্যান্সার কত হলো 7, এটার অ্যান্সার কত হবে 7। বাকিটা তুমি ক্যালকুলেশন করার দরকার নাই।
আমি কি বললাম আরেকবার দেখাচ্ছি, দেখে নেবো এইটার এখানে কি আছে, 39 আছে এবং প্লাস আছে, 39 প্লাস প্লাস 39-এর পরবর্তী বর্গ সংখ্যা কত সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি প্রথমে বলেছি 1 থেকে 25 অব্দি বর্গ সংখ্যা মুখস্থ, খুবই সিম্পল রেখে 2 ঘন্টা পড়বে আরাম করে হয়ে যাবে। 39-এর পরবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 49, সেটা কার? 7, তাহলে অ্যান্সার কত? 7। সেম টু সেম প্রক্রিয়া আমরা তাহলে এখানে করুন। 80 আছে, 80 থেকে বিয়োগ আছে, তাহলে 80 থেকে যদি আমি কিছু বিয়োগ করি তাহলে কমে যাবে নিশ্চয়ই। তাহলে 80-র আগে বর্গ সংখ্যা কত? 64। 80-র আগে বর্গ সংখ্যা কত? 64 কার? 8। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 8। এটার অ্যান্সার কত হবে? 8। পুরো করে একটা দরকার নেই, যে পুরো করে তাহলে এটা কত হবে? দেখো 31, 31 এখানে বিয়োগ করলে কত আসছে দেখে নাও। 4 8 4 কত? 22। এটা হচ্ছে কার? 22 বিয়োগ করলে হবে কত? 2 5 6 2 56 যে 16, এখানে 16 বিয়োগ করলে 64, 64 কার? 8। তাহলে এত কিছু করার আমার দরকার নেই। ক্লিয়ার হলো কি বললাম আমি? তাহলে এইগুলো যদি আমরা এরকম করি তাহলে করতে পারবো, যত রকম আছে সবগুলাই এইভাবে। a অনুপাত b সমান 2:3, b অনুপাত c সমান 1:5। তাহলে a অনুপাত b অনুপাত c সমান কত? এটা খুবই কমন এবং একটা ছেলে যদি এটা প্র্যাকটিস করে একটার মধ্যে 90টা ছেলে অ্যান্সার করে দেয়। কিরকম? অনেক রকম পদ্ধতি আছে, আমি বারবার বলি অনেক স্যার অনেক রকম ভাবে করায়, কিন্তু আমি যেটা করব সেই পদ্ধতিটা এই পদ্ধতি অনেকে কি লিখে, এটা দ লিখে এটাকে বলে দ পদ্ধতি। এটা গুণ করলাম 2, এটা গুণ করলাম 3, এটা গুণ করলাম 15, হয়ে যায়। অনেক স্যার আছে এরকম করেন, কি বলে a b and c। এবার 2 and 3 লিখলাম, 1 and 5 লিখলাম, তাহলে এটা ফাঁকা আছে এদিকে, এটা লিখলাম, এটা ফাঁকা আছে এদিকে, এটা লিখলাম। 2 একে 2, 3 একে 3, 5 একে 3 5 15। এই পদ্ধতি তারা পড়েছেন। কিন্তু এই যদি প্রশ্নটাকে ইনকেস এখানে যদি এ দেয়, আর একটা হতে পারে এরকম অঙ্ক, এ অনুপাত b সমান 2:3 আর এ অনুপাত c সমান 1, তখন কিন্তু এই পদ্ধতিও কাজ করবে না, এই পদ্ধতিও কাজ করবে না। তখন আবার একটা ছেলের মধ্যে দেখা যাবে 20টা ছেলে অ্যান্সার করতে হচ্ছে, 8টা পাচ্ছে না। যারা এটা একটা পাচ্ছিল তারা আবার দেখা যাবে 20টার বেশি পাচ্ছে না। তখন কিন্তু এইসব পদ্ধতি কাজ আউট। আমাকে শিখতে হবে, যদি ইনকেস প্রশ্নটা ঘুরিয়ে দেই বা যা খুশি তাই করে দেয়, তাহলে আমরা কি করে সলিউশন করবো স্যার? তাহলে আমরা কি করে করি যে ওই সব মেথডগুলোকে ইউজ করি না, কারণ আমরা আন্দাজে করে দিয়ে ভুল হয়ে যায়। লাইন বলি যে ভুল হবে না এরকম ভাবে একটা পদ্ধতি, যেভাবে আমি ঘুরিয়ে প্রশ্নে আমার কোনো যায় এসে যায় না। তাহলে এখানে দেখবো কমন ফ্যাক্টর কি আছে, এর মানে এখানে কত? 2, এখানে কত? 1। তাহলে এইখানে আমি ওই একটা দিয়ে গুণ করবো, এই 2টা দিয়ে এখানে গুণ করবো, ব্যাস অঙ্ক আমার কমপ্লিট। কত? 2 একে 2, 3 একে 3, 5 দুগুণে 10। ক্লিয়ার? যদি আমি আগের মেথডটা ইউজ করতাম a অনুপাত b অনুপাত c, তাহলে তোমরা কি করতে দেখা যায় 2 3 1 5, এইখানে না হয় আমি 3 বসালাম কেস আমাদের অনুপাতে অনুসারে, এইখানে কোনটা বসাবো? এই একটা বসাবো না 5টা বসাবো? b এর মান যদি আমি 3টা এখানে বসাই, c এর মান কত আসছে? 15, এখানে আমার এসে কত? 10। তাহলে নিশ্চয়ই ভুল হবে এই মেথডে যদি করতে যাই আমি। সেজন্য আমাকে সঠিক মেথডগুলো ভালো করে জানতে হবে। কি বলেছে? a অনুপাত b প্লাস c ইকুয়াল টু 2:5। a প্লাস b অনুপাত c ইকুয়াল টু 2:1 হলে a অনুপাত b অনুপাত c সমান কত হবে? এই ধরনের অঙ্ক দেখবে বেশ কটা বই আছে এবং সলিউশন এক্স ধরে বা কিভাবে করি আমরা খুবই ইজিলি করব। আমি বললাম a একজন ব্যক্তি, b একজন ব্যক্তি, c একজন ব্যক্তি। এই তিনজনের ব্যক্তির কাছে মোট আমি টাকা দেখলে কত আসছে? যোগ করলে 60 টাকা। এর কাছে একা আছে 2 টাকা, যখন b আর c এর কাছে মোট আছে কত? 5 টাকা। আবার ওই তিনজনই ব্যক্তি আমি অন্যভাবে যখন জিজ্ঞাসা করছি তখন বলছে না কত টাকা আছে? 3 টাকা আছে। ভালো করে বলছি কি বললাম? এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি। এর একার কাছে যদি 2 টাকা হয়, বি আর সি এর কাছে মোট মিলে হচ্ছে 5 টাকা। আবার বলছে বি আর সি এর কাছে যদি 2 টাকা হয়, সি এর কাছে হবে কত? 1 টাকা। কিন্তু তাহলে কিন্তু মোট টাকা তো সমান থাকা উচিত ছিল, কিন্তু যোগ করে দেখা যাচ্ছে না, হচ্ছে না। তাহলে আমি কি করব? এই দুটোকে সমান করবো। সমান করার সঠিক পদ্ধতি হচ্ছে, সবথেকে শর্টকাট পদ্ধতি, ওইটা দিয়ে একে গুণ করলাম আর এইটা দিয়ে একে গুণ করলাম। সরি, কয় দিয়ে গুণ হবে? 7 দিয়ে গুণ হবে। এখন তাহলে এইবার আসি, a এর মানটা কত আছে? 2, 2 কে কয় দিয়ে গুণ করেছে? 3 দিয়ে। তাহলে a হয়ে গেল কত? 3 দুগুণে 6। b সিঙ্গেল আছে কোথাও? b সিঙ্গেল কি আছে? c সিঙ্গেল আছে। c এর মানটা আগে লিখে নিই। c কত আছে? 1, তাকে আমি কয় দিয়ে গুণ করেছি? 7। তাহলে c হলো 7। এখন a প্লাস b এর মানটা আমি বার করে দিই। a প্লাস b মানে কত হচ্ছে? 2 আছে, তাকে 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14। ওকে, তাহলে a প্লাস b মিলে যদি 14 হয়, তার মধ্যে a যদি 6 হয়, তাহলে
বি কত আছে, এখানে 6 বাদ দেবো, তাহলে কত হবে 8। তাহলে অনুপাত কত হলো, এই অনুপাত বি অনুপাত সি সমান 6 অনুপাত 8 অনুপাত 7। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা? তাহলে আমরা যদি এইভাবে করি যে কি আছে, দুজনের কাছে এদের যোগফলটা এদের যোগফলটা সমান করে দেবো, দিয়ে নর্মালি আমরা ক্যালকুলেশন করবো, তাহলে আমরা অ্যান্সার বেরিয়ে চলে আসবে। একটা মিশ্রণ চ্যাপ্টার বা অনুপাত চ্যাপ্টার একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা রাজনৈতিক সমস্যা। কি বলছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:1। ওই পাত্রের কত অংশ জল মিশ্রিত দুধ তুলে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জলের অনুপাত হবে 3:1 হবে। অর্থাৎ একটা পাত্র আছে এরকম, সেই পাত্রে দুধ আর জল আছে, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলে নিলাম, তুলে সমপরিমাণ জল ঢাললাম। বলছি তাহলে দিয়ে অনুপাতটা কত হচ্ছে, 3:1 হচ্ছে দুধ ও জলের অনুপাত। ঘনত্ব কমে গেছে, এখানে দুধের পরিমাণটা বেশি ছিল, জল কমে গেছে, এখানে দুধের পরিমাণটা কমে গেছে, জলটা যেরকম ছিল সেরকম মনে হচ্ছে, আংশিকভাবে সেরকম মনে হচ্ছে, কিন্তু ঘনত্ব কমে গেছে। তাহলে এখান থেকে আমরা কি ধরনের সলিউশন করবো? আমার কথা হলো, প্রথমে এই যে পাত্রটা তো সেম ছিল, আমি যতটা তুলেছিলাম ততটাই থাকার কথা। এখানে যদি আমার 10 লিটার ছিল, আমি ধরে নিলাম 3 লিটার তুলে নিলাম, তাহলে পরে 3 লিটার জল ঢেলে 10 লিটারে থাকার কথা। তো অনুপাতে তাই বলছে কি, দেখা যায় অনুপাত বলছে 5:1 হচ্ছে, আর এখানে 3:1। প্রথমে যদি থাকে 6 লিটার, এখন হচ্ছে 4 লিটার। ব্যাপারটা তো কেমন দেখাচ্ছে, আমার পাত্র সেম, একই পরিমাণ দেখাচ্ছে, লোড হয়ে আছে, কারণ আমি যতটা তুলেছি ততটুকু আমি জল ঢেলে দিয়েছি, তাহলে কমবে কেন? তাহলে কি করবো, আমরা সমান করবো। সমান তুমি দুই রকম ভাবে করতে পারো, এই দুটো লসাগু করে নিতে পারো, ইচ্ছা যে কোনো সংখ্যা গুণ করে সমান করলেই চলবে। এর সাথে আমি 2 দিয়ে এখানে 3 দিয়ে গুণ করলে হবে, কারণ 3 4 12, 6 দিয়ে 12। যদি বলো অতটা মাথায় আসছে না তাহলে আমি কি করবো, আমি বলবো এখানে 4 দিয়ে গুণ করে, এখানে 6 দিয়ে গুণ করো, ইচ্ছা করো। এখানে কত আসছে, দুধটা কত ছিল 4 5 20, আর জলটা ছিল কত 4, এখানে কত হচ্ছে 18, আর কত হচ্ছে 6। এখন কমেছে কোনটা, তুললে তো কমবে, দুধটা কত ছিল 20 ছিল, হয়ে গেছে কত 8। কমেছে কত 2, কার উপরে কমেছে, 20-র উপরে 2 কমেছে, তাহলে কত হলো 1/10 অংশ, 1/10 অংশ। বুঝা গেল? পাত্রের দুটি যোগফলকে সমান করতে হবে, যোগফল সমান করে দুধের পরিমাণ কত হচ্ছে, কয় দ্বিগুণ করেছি, 4 5 20, আর 4 1 4, এদিকে 6 দ্বিগুণ করেছি, 3 6 18, 6 1 6। তাহলে কমছে কোনটা, দুধটা কমে গেছে, কারণ দুধটা উঠে গেছে, জল ঢেলেছি, তাহলে দুধ কমেছে কত, 20 লিটার ছিল, হয়েছে 18 লিটার। 2 লিটার কমেছে কত লিটারের মধ্যে, 20 লিটারের মধ্যে। 20 লিটারের মধ্যে 2 লিটার কমলে কি করতে হয়, 2/20 করতে হয়, তাকে অঙ্কটা পরিণত করলে কাটাকাটি করে দাও, 1/10 অংশ। ওকে, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরীক্ষাতে প্রায় দেখা যায় এবং অনেকেই অনেক রকম ভাবে করে থাকে, তো আমি একটা টিক্সে করার চাই। কি বলছে, সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:3। উত্তর গোলার্ধে ওই অনুপাত 2:3 হলে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত কত হবে? তাহলে কি বলছে, একটা টোটাল পৃথিবী মন্ডলে স্থল যদি 1 ভাগ থাকে, জল আছে 3 ভাগ, ওটা যদি উত্তর গোলার্ধে দেখি, যেটা আমি এরকম ভাগ করলে এরকম দেখি, তাহলে এটা 2 হলে এটা 3 হবে। তাহলে এই গোলার্ধে কত, এই দুটো অনুপাত কত? আমি এটা কিভাবে সলিউশন করবো একটু দেখে নিই। এই সমগ্র পৃথিবীতে কত, 1:3, আর অর্ধেক পৃথিবীতে কত, সমগ্র পৃথিবীর জায়গা যদি বলি, টোটাল জায়গা হচ্ছে 4 বিঘা, আর অর্ধেক বিঘা হচ্ছে 5 বিঘা, বিঘা হিসেবে দেখে। তাহলে কি ব্যাপারটা ঠিক দেখাচ্ছে, এইটাতে ডবল হবে, ওটা যা হবে তার ডবল এদিকে হতে হবে, তাহলে সম্ভব, না হলে সম্ভব না। তাহলে এই দিকে এমনকি গুণ করলে এদিকটা ডবল হবে এবং এটা অর্ধেক হয়ে যাবে। হতে পারে এদিকে 5 দ্বিগুণ করলাম 20, আর এটা 2 দ্বিগুণ করলাম 10, তাহলে এদিকে 20 হয়ে যাবে, ওটা 10 হয়ে যাবে। অথবা যদি এরকম কোনো সংখ্যা না খুঁজে পাই, তাহলে সহজ উপায়, এদিকে কত আছে 5, 5-এর ডবল দিয়ে গুণ করো, আর এটা যা আছে সেটা দিয়ে গুণ করো, তাহলে দেখো 4 5 20, আর 4 দেখে 40, ওদিকের থেকে এটা ডবল। কেন কেন করলাম আমি, এটা হচ্ছে সমগ্র, সমগ্র, তাহলে কি এটা যে সমগ্র, এটা হচ্ছে কি অর্ধেক, এদিকে ডবল হওয়া উচিত, সমগ্র অর্ধেকে ডবল হবে। তাহলে এমন কিছু গুণ করতে হবে, যে গুণটা কি করে করতে পারি, তার কি করে মাথায় আসবে, 2 রকম পদ্ধতি হবে। এই দুটো লসাগু করলে 20, আর এদিকে 20 করলে 10 করো, তাহলে কি গুণ করলে 10 হবে, 2 2। অথবা যদি বলে না আমি যা আছে তার ডবল দিয়ে গুণ করবো, এটা যা আছে তাই গুণ করলে 4 5 20 হয়ে যাচ্ছে, আর এদিকে 40, কোনোটাই ভুল না। তাহলে এদিকে কত হলো, 10 1 10, আর 3 10 30। এখানে যদি গুণ করছি কত হচ্ছে 8, আর 3 4 12। এবার এটা বিয়োগ করছি, সমগ্র পৃথিবী থেকে অর্ধেক পৃথিবী বাদ দিলে বাকি পৃথিবীটা পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে 18,
কত হলো 1:9। তাহলে অ্যান্সার কত হলো 1:9। খুবই সহজে করা যায়। মানে এইরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে খুবই সহজভাবে এক্স বাদ দিয়ে গাণিতিক করতে হবে, তবেই আমরা চাকরির পরীক্ষায় সময়টাকে মেনটেন করে রাখতে পারবো। মনে রাখতে হবে যেসব পরীক্ষাগুলো আমরা দিই, গণিত যদি 25টা থাকে, আমরা টাইম পাবো খুব বেশি 20 থেকে 22 মিনিট। অর্থাৎ এক একটা গাণিতিক সমস্যার সমাধান করে উত্তর করে গোল করতে খুব বেশি হলে তুমি 40 সেকেন্ড টাইম পাবে। তাই সেইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে, যেভাবে 40 সেকেন্ড। হয়তো আমরা বড়োভাবে এক্সামে করলে কি করতে ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে, কিন্তু সময়ে গিয়ে করতে পারবো না। তাই যখনই প্র্যাকটিস করবে, যে স্যারের কাছেই করো না কেন, আগে দেখে নেবে তুমি করে টাইমে মেনটেন করতে পারছো কি না। করতে ভালো লাগে। আমি যদি এখন এক্স ধরে যে গাণিতিক সমস্যাগুলো বললাম, যদি এক্স ধরে করতাম বেশ বড় হতো এবং তুমি খুব ভালো লাগতো, না স্যার বুঝে বুঝে করতে হবে। এগুলো একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু একবার বুঝে গেলে আর তোমাকে সময় লাগবে না, পেন খাতাও লাগবে না, ডাইরেক্ট মুখে মুখে করে দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ।